আসসালামু আলাইকুম। 1998 সালের মে মাস পাকিস্তানের বেলুচিস্তানের চাগাই পাহাড় কেঁপে উঠল বিকট শব্দে। পৃথিবী অবাক হয়ে দেখল পাকিস্তান হয়ে গেল বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর দেশ। কিন্তু কিভাবে? প্রশ্নটা যতটা সহজ, উত্তরটা ততটাই জটিল। এর পেছনে রয়েছে এক রোমাঞ্চকর গল্প, যে গল্পের নায়ক হলেন নেদারল্যান্ডে বাস করা পাকিস্তানি এক যুবকের, যে যুবক আবার চুরির দায়ে অভিযুক্ত। ইন্টারপোলের পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে, কিন্তু তিনি কার ইশারায় চুরির দায় নিয়ে পুরো পরিবার সহ পাকিস্তানে চলে আসলেন? সে গল্প শুনবো আজকের এই ভিডিওতে। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান ভাগ হয়, অর্থাৎ হিন্দুদের জন্য ভারত এবং মুসলিমদের জন্য পাকিস্তান নির্ধারণ করা হয়। কিন্তু এই দেশভাগের পর থেকে এই দুদেশের মধ্যে চরম দ্বন্দ্ব বিরাজ করছিল। বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে জম্মু কাশ্মীর সহ আরও কয়েকটি বিষয় নিয়ে বিরোধ ছিল। তাছাড়া প্রতিবেশী আফগানিস্তান এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তেমন একটা ভালো চলছিল না। সে কারণে পাকিস্তান তার নিরাপত্তা ও জ্বালানির জন্য পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার দিকে মনোনিবেশ করে। এরপর 1953 সালে 8 ডিসেম্বর হঠাৎ করে পাকিস্তানি মিডিয়া আমেরিকার পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে ব্যাপক প্রচারণা শুরু করে। একই সময় পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাফরুল্লাহ খান বলেন, পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির প্রতি কোনো আগ্রহই নেই। এই ঘোষণার ঠিক পর 1955 সালের 11ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ও শিল্পে ব্যবহার নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই জন্য আমেরিকা $3,50,000 মূল্যের একটি পুল টাইপ পারমাণবিক রিঅ্যাক্টর পাকিস্তানকে দেয়। এরই ধারাবাহিকতায় 1956 সালে পাকিস্তান পরমাণু শক্তি কমিশন PAEC প্রতিষ্ঠিত হয়। এর প্রথম কাজ ছিল ইউরেনিয়ামের মজুত করা। 1960 থেকে 1963 এই 3 বছর পাকিস্তান নিরবিচ্ছিন্নভাবে ইউরেনিয়ামের মজুত করে। এরপর দৃশ্যপটে আসেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। 1965 সালের ডিসেম্বরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভুট্টো অস্ট্রিয়ার ভিয়েনায় সফর করেন এবং সেখানে IAEA এর পারমাণবিক প্রকৌশলী পাকিস্তানি বংশোদ্ভূত মনির আহমেদ খানের সাথে দেখা করেন। মনির আহমেদ খান ভুট্টোকে বলেন, ভারত অলরেডি পারমাণবিক বোমা তৈরির জন্য চেষ্টা চালাচ্ছে। বৈঠকের শেষের দিকে মনির আহমেদ খান ভুট্টোকে আরও বলেন, একটি পারমাণবিক ভারত পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে আরও দুর্বল এবং হুমকির মুখে ফেলবে, যে কারণে পাকিস্তানেরও পারমাণবিক অস্ত্রের প্রয়োজন। পররাষ্ট্রমন্ত্রী ভুট্টো আর দেরি না করে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানকে একথা জানান এবং বলেন, ভারত যেহেতু পারমাণবিক বোমা বানাচ্ছে, সেহেতু পাকিস্তানেরও পারমাণবিক বোমা বানানো প্রয়োজন। তাছাড়া ভুট্টো আইয়ুব খানকে বোঝালেন, একটি পারমাণবিক বোমা বানাতে মাত্র $150 মিলিয়ন লাগে। ভুট্টোর এই প্রস্তাবটি শোনার পর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান দ্রুত প্রস্তাবটি নাকচ করেন এবং তিনি বলেন, পারমাণবিক বোমা তৈরি করার জন্য এত অর্থ পাকিস্তান খরচ করতে পারবে না, কারণ আমরা দরিদ্র, এবং যদি কখনো পাকিস্তানের পারমাণবিক বোমার প্রয়োজন হয় তাহলে আমরা কিনে নিব। আইয়ুব খানের এই কথায় সাময়িকভাবে হতাশ হলেও ভুট্টো মনির আহমেদ খানের সাথে গোপনে পারমাণবিক বোমা বানানোর বিষয়ে আলোচনা চালাতে থাকে। ভুট্টো মনির খানকে বলেন, হতাশ হইও না, ভবিষ্যতে আমরাও একদিন পারমাণবিক বোমা বানিয়ে ফেলব। মনির আহমেদ খানের উদ্দেশ্য ছিল প্লুটোনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পারমাণবিক বোমা বানানো। কাকতালীয়ভাবে সেই সুযোগও সৃষ্টি হয়। দীর্ঘ আলোচনার পর 1969 সালে যুক্তরাজ্যের পারমাণবিক শক্তি কর্তৃপক্ষ UKAEA পাকিস্তানকে একটি পারমাণবিক জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণ কেন্দ্র প্রতিষ্ঠা করে দেওয়ার চুক্তি করে, যেটি 360 গ্রাম অস্ত্রগ্রেড প্লুটোনিয়াম উৎপাদন করতে সক্ষম, যা পরবর্তীতে পারমাণবিক বোমা তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এর মধ্যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানের জন্য ছিল একটি বিরাট পরাজয়। কিন্তু এর মধ্যে ঘটনা যা ঘটার ঘটে গেল। ঠিক 2 বছর পর 1974 সালে 18 মে রাজস্থানের থর মরুভূমির পোখরান টেস্ট রেঞ্জে পারমাণবিক বোমার পরীক্ষা চালায় ভারত, যার সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধ। ভারতের পারমাণবিক দেশ হওয়ার খবর পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে দেয় এবং পাকিস্তান পারমাণবিক বোমার জন্য মরিয়া হয়ে ওঠে। তখন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো প্রকাশ্যে বলেন, প্রয়োজনে পাকিস্তানিরা ঘাস খাবে, তবু পারমাণবিক বোমা বানাবে। তখনই দৃশ্যপটে আসেন পাকিস্তানের পরমাণু বোমার জনখ্যাত
আব্দুল কাদির খান। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে নিজ দেশে বোমা বানানোর জন্য আগ্রহের কথা বলেন। ভুট্টো 3 মাসের মধ্যে আব্দুল কাদির খানকে গোপন বৈঠকের জন্য ডেকে আনেন। কিন্তু কে আব্দুল কাদির খান? আব্দুল কাদির খানের জন্ম ব্রিটিশ ভারতের ভোপালে। 1952 সালে তিনি বাবা মায়ের সাথে পাকিস্তানে চলে আসেন। তারপর তিনি নেদারল্যান্ডের মেটালার্জিতে পিএইচডি করেন। 1964 সালে ইউরোপে পড়ার সময় নেদারল্যান্ডের নাগরিক হেনরিনা রিটারিংকে বিয়ে করেন। 1972 সালে স্ত্রী হেনরিকা রিটারিংকে নেদারল্যান্ডের নাগরিক হওয়ার সুবাদে তিনি নেদারল্যান্ড এবং ব্রিটেনের যৌথ প্রযোজনায় পরিচালিত আণবিক বোমা তৈরির মূল উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কারখানা ইউরেনকো এবং আলমেলোতে প্রবেশের সুযোগ পান। আলমেলো নেদারল্যান্ডের বিভিন্ন পরমাণু বিদ্যুৎ তৈরির কারখানার জন্য সেন্ট্রিফিউজ সরবরাহ করত, আর এটাই দরকার ছিল আব্দুল কাদির খানের। ইউরেনকো আব্দুল কাদির খানকে সিনিয়র টেকনিক্যাল পদের চাকরির প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ভুট্টোর সাথে প্ল্যান মোতাবেক তিনি তার স্ত্রী এবং 2 কন্যাকে নিয়ে নেদারল্যান্ড থেকে পারমাণবিক বোমা তৈরির অমূল্য নকশা এবং সরঞ্জাম সাপ্লাইয়ের তালিকা চুরি করে পাকিস্তানে পালিয়ে আসেন। বোমার সেন্ট্রিফিউজগুলো ইউরেনকো থেকে তিনি চুরি করেন, তবে সেগুলোতে বড় ধরনের ত্রুটি ছিল। কিছু যন্ত্রাংশ ছিল বিচ্ছিন্ন এবং অপ্রস্তুত। আপাত দৃষ্টিতে সেগুলো কোনো কাজের না মনে হলেও আব্দুল কাদির খান সেগুলো মেরামত করেন এবং নকশা দেখে ত্রুটিগুলো সারিয়ে তোলেন। এই চুরির ঘটনায় সে সময় নেদারল্যান্ড সরকার ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেপ্তারের বহু চেষ্টা করেও ব্যর্থ হন। আব্দুল কাদির খান দেশে এসে পিএইসি এর চেয়ারম্যান মুনির আহমেদ খানের তত্ত্বাবধানে কাজ করতে থাকেন, কিন্তু একটা সময় তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এই বিরোধ প্রকাশ্যে আসে 1976 সালে। আব্দুল কাদির খান তৎকালীন সরকারকে বলেন পিএইসি পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত প্লুটোনিয়াম উৎপাদন করতে পারছে না, যে কারণে এটি ভবিষ্যতে পারমাণবিক বোমা তৈরি করতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আব্দুল কাদির খানের এই কথায় সরকার নড়েচড়ে বসলেন। পরে তাকে প্রদান করে ইঞ্জিনিয়ারিং রিসার্চ ল্যাবরেটরিজ গঠন করা হয়, যা পরবর্তীতে ডক্টর একিউ খান রিসার্চ ল্যাবরেটরিজ হিসেবে পরিচিতি পায়। তখন থেকে তিনি পুরোদমে কাজ শুরু করেন। প্রাকৃতিকভাবে যে ইউরেনিয়াম পাওয়া যায় তাতে 99.3% আইসোটোপ 238 এবং মাত্র 0.7% থাকে আইসোটোপ 235। পারমাণবিক বোমা তৈরি করার জন্য লাগে এই আইসোটোপ 235। ইউরেনিয়াম পরিশোধন করে আইসোটোপ 238কে আইসোটোপ 235-এ রূপান্তর করা হয়। এটি একটি জটিল প্রক্রিয়া, আর এই পরিশোধিত ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হয়। সেন্ট্রিফিউজ নামক যন্ত্রে কাঁচা ইউরেনিয়াম দিলে তা পরিশোধিত হয়। গুণগত মানের দিক দিয়ে ইউরেনিয়াম পরিশোধন 90% পৌঁছালে তা পারমাণবিক অস্ত্র তৈরি গ্রেডে উন্নীত হয় বলে বিবেচিত হয়। আব্দুল কাদির খানের এতদিনের পরিশ্রম আলোর মুখ দেখার অপেক্ষায়। 1983 থেকে 1990 সালের মধ্যে কিরানা পাহাড়ে ছোট আকারে 24টি পরীক্ষা চালানো হয়। পারমাণবিক অস্ত্রের কম্পোজিশনগুলো ঠিকভাবে কাজ করছে কিনা তা দেখার জন্যই এই পরীক্ষা। আব্দুল কাদির খানের টিম এবং পাকিস্তান পারমাণবিক বোমা পরীক্ষার জন্য এখন পুরোপুরি প্রস্তুত। 1998 সালের মে মাসে 14 বছর পর ভারত দ্বিতীয়বারের মতো পোখরান টেস্ট রেঞ্জে 3টি ভিন্ন ভিন্ন পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আর তর্স হইল না। তিনি আব্দুল কাদির খানকে ডাকলেন এবং বললেন দাও ফাটিয়ে। কিন্তু মনে একটু ভয়ও ছিল, যদি ব্যর্থ হয়। ঠিক হলো, পাকিস্তানের বেলুচিস্তানের চাগাই পাহাড়ে পাকিস্তানের প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হবে। জায়গাটি ছিল পাকিস্তানের বেলুচিস্তানের চাগাই পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মাটির নিচে। সেখানে নানা রকম সরঞ্জাম এবং লোকজন পাঠানো শুরু হলো। পারমাণবিক বোমার সেটআপ দেয়া হলো। 1998 সালের 28 মে বিকেল 3:15 আব্দুল কাদির খান সহ অন্যান্য বিজ্ঞানীরা চাগাই পাহাড় থেকে 20 থেকে 30 কিলোমিটার দূরে অবস্থান নিলেন। এখন শুধু ধামাকা দেখানোর পালা। সবার হৃৎপিণ্ড মনের অজান্তে গতি বাড়িয়ে চলছে। এই প্রজেক্টের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আল্লাহু আকবার বলে লাল বোতামে চাপ দিলেন। কয়েক সেকেন্ড পার হলো, কিছুই ঘটলো না। এভাবে ঠিক 32 সেকেন্ড পার হলো। এরপর রিক্টার স্কেলে 5 মাত্রার ভূকম্পন অনুভূত হলো।
এরও 3 সেকেন্ড পর বিশাল বিস্ফোরণ। কালচে ধূসর পর্বতটার রং সাদা হতে লাগলো, পুরো পর্বতমালাটাই বরফের মতো সাদা হয়ে গেল। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আর তর সইল না। তিনি ঘোষণা করলেন পাকিস্তান প্রথমবারের মতো পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটিয়েছে। সাথে সাথে পাকিস্তানের নাগরিকরা রাস্তায় নেমে বিজয় মিছিল শুরু করলো এই আনন্দ অর্জনের, পারমাণবিক বোমা বিস্ফোরণের। এবং এরই মধ্য দিয়ে পাকিস্তান হয়ে গেল বিশ্বের 7ম পারমাণবিক শক্তিধর দেশ এবং প্রথম মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ।